ওনারা বারবার তুলে যে ধানের শীষ আছে শাপলা দেবে না কেন, কিন্তু আমরা কখনোই বলিনি যে হচ্ছে ওদেরকে শাপলা দিও না। ওরা অলওয়েজ আমাদেরকে গায়ের সাথে পেঁচায় নিচ্ছে যে শাপলা ধানের শীষটাকে। আজ পর্যন্ত আমাদের কোনো কেন্দ্রীয় নেতা কিংবা আমরা যারা টকশোয়ে আসি, আমরা শাপলা নিয়ে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আমরা কখনোই কিন্তু ব্যক্ত করিনি যে দেওয়া উচিত কি দেওয়া উচিত না। আর এইটা ৩-৪ মাস আগে তখন ব্যাপকভাবে আলোচনা হয়েছে, শাপলা কেন ওদেরকে দিতে পারছে না সেটাও কিন্তু নির্বাচন কমিশন ক্লিয়ারলি বলেছে। তো ৪ মাসের আগে যে বিষয়টা ক্লিয়ারলি বলে মীমাংসা হয়ে গেছে, সেই বিষয়বস্তুটা আবার নতুন করে বিতর্কের ভিতরে আসছে এবং এখানে বারবার আমাদের ধানের শীষ নিয়ে প্রসঙ্গ তুলছে এনসিপি। আমরা ওদের শাপলা, ওদের গোলাপ, ওদের কাগজ কলম, ওদের হচ্ছে খাতা বই, খাতা কলম, কোনো কিছু নিয়ে কোনো কথা বলছি না। এখন আমাদের এই প্রতীকটা তো নতুন কোনো প্রতীক না। ধানের শীষ প্রতীক তো যেদিন থেকে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে আমাদের প্রতীক হচ্ছে ধানের শীষ, এবং এই প্রতীকটা আমাদের প্রতিষ্ঠিত একটা প্রতীক। এখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, একটা মূল, যেমন আমি পাপিয়া এখানে মুখ্য আলোচক, এখন আমার পাশে কিছু গৌণ থাকলো, আলোচক বাদ দেন, একটা নাচের অনুষ্ঠান হলো, একটা নাচের অনুষ্ঠান, কথক নাচ, সেখানে একজন মূল থাকলো, তার পাশে পাশে সহযোগিতা থাকলো। এখন মূল ফোকাসিংটা কোথায় হবে? আপনার যে মূল নাচটা নাচছে তারটাই হবে। ওই কে একটু গোলাপ ফুল ছিটালো, কে একটা ফুলের বেড়ি আনলো, কে একটু ঘুরলো, সেটা কিন্তু আসবে না। এখন শাপলা ফুলটাকে পুকুরে যখন তার অস্তিত্ব দেখাতে গেছে, তখন শাপলা ফুলের আশপাশে পুকুরে মাছ আছে, লতা আছে, গুল্ম আছে, ধান আছে, সব কিছু আছে। এখন আসলে তো শাপলা ফুলের অস্তিত্বটাই হচ্ছে এখানে আসল। এখন তারা ওই যে ধানের শীষ আছে, তাহলে ধানের শীষ বাতিল করতে হবে বলে এখানে যুদ্ধ করছে। এখন আসলে যুদ্ধ করে তো লাভ নাই। আর শাপলার ভিতরেই একবার এনসিপির সব অস্তিত্ব আছে, আর শাপলা না পেলেও তো অস্তিত্ববিহীন হয়ে যাবে। কে এইখানে সর্বোচ্চ ভোট বাংলাদেশে পেয়ে যাবে শাপলাতে, আর শাপলা বাদ দিয়ে দোয়াত কাগজ কলম হলে তাদের ওইখানে হবে না, এরকম তো কোনো ব্যাপার কিন্তু না। তাহলে অহেতুক এই যে বিতর্কের সূত্রপাত করছে, ধানের শীষ কেটে নিয়ে আনছে, তারপরে বিগত দিনে যারা শাপলা চাইছে তারা পায় নাই, কেন তাদেরকে দেওয়া হয় নাই, এটাও তারা এখন শুনতে চায় না। নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট করে দিচ্ছে যে বিএনপি ধানের শীষ বাতিল করছে না, আমাদের শাপলা বাতিল করছে, অতএব নির্বাচন কমিশন বিএনপির পক্ষে আছে। তারপরে ইশরাকের নির্বাচন নিয়ে যে কথাটা বলা হলো, ইশরাকের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের চেয়ে সরকারের দায় হচ্ছে সবার আগে, কারণ সরকারের আইন কর্মকর্তারা ওখানে আছে। নির্বাচন সরকারের আইন কর্মকর্তা আছে, আইন কর্মকর্তারা ইচ্ছা করলে তারা যে কোনো হাইকোর্টের আদেশের এগেনস্টে চেম্বার কোর্টে যেতে পারে, চেম্বার কোর্টের আদেশের এগেনস্টে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টের আদেশের এগেনস্টে তারা রিভিউ পর্যন্ত করতে পারে। তাহলে এখন নির্বাচনী কর্মকর্তা, ওনাকে বলতে গেলে হয়তো উনি বলবেন যে আপনাদেরই তো মানবাধিকার সম্পাদক অ্যাটর্নি জেনারেল, তো সে তো আপনাদেরই। আরে ভাই, আপনারা করছেন কেন? আপনারা নিজেদের, আপনারা তো নতুন আসলেন, নতুন দল করলেন, নিবন্ধন আপনাদের হয়েছে, প্রতীক এখনো পাননি, তো আপনারা যদি মনে করেন যে সব সেক্টরে আপনাদের লোক হয়ে গেছে, করে দেন, আমাদের সমস্যা নাই তো, কারণ আমরা তো উপযাচকে দরখাস্ত দিয়ে তো অ্যাটর্নি জেনারেল হয়নি, ঠিক আছে? এখন এই যে গায়ে পা পেরে শুধু ধানের শীষকে নিয়ে আসা হচ্ছে, নির্বাচন কমিশনকে দোষারোপ করছে। নির্বাচন কমিশন দোষের যদি কিছু করে থাকে তার গঠনমূলক আলোচনা হোক, সমালোচনা হোক, কিন্তু আইন কর্মকর্তার যে দায়িত্বটা, আইন মন্ত্রণালয়ের যে দায়িত্বটা, সেটা যদি আপনি নির্বাচন কমিশনের উপর চাপায় দিয়ে তাকে বিতর্কিত করে আমাদের গায়ের সাথে তার গা মিলায় দিতে চান, তাহলে এইটা তো যথার্থ হলো না। ধন্যবাদ আপনাকে। জনাব হান্নান, এই শাপলা প্রতীক যদি শেষ পর্যন্ত না পান তাহলে আপনার নির্বাচনে যাবেন কিনা, আর সেক্ষেত্রে ধানের শীষ যেটা আপনারা বলছেন সেটা বাতিলের জন্য আন্দোলন মানে অধিকার আদায়ের জন্য আপনারা আন্দোলন করবেন কিনা? দেখেন যে হচ্ছে ওই ইশাক ভাইয়ের যে ইস্যুটা, এখানে বিবাদী কিন্তু ছিল হচ্ছে নির্বাচন কমিশন, রাষ্ট্র ছিল না। জয় পরাজয়ের ইস্যুটা নির্বাচন কমিশন নির্ধারণ করে, সুতরাং নির্বাচন কমিশন নিজস্ব আইন সংস্থা রয়েছে, নিজস্ব আইনজীবী রয়েছে, তারাই লড়াই করবে, এখানে অন্য কেউ লড়াই করার সুযোগ নেই। পরবর্তীতে রায় হয়ে যাওয়ার পরে সরকারকে যখন নির্দেশনা দিচ্ছে, তারপর সরকার লড়াই করছে, লড়াই করে সেটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত গিয়েছে, এটা মনে হয় পাপিয়া জানার কথা। আর সেখানে হচ্ছে এখানে ইস্যুটা এমন না যে হচ্ছে আমাদের শাপলা প্রতীকই সব, আমরা এটা বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি আমরা খামখেয়ালিপনার বিরুদ্ধে লড়াই করছি। আমরা বলতে হচ্ছে আমাদেরকে, আপনার যদি আসলে শাপলা দেওয়ার কোনো আইনি বাধা থাকে আপনি সেটা দেখেন, আইনি বাধা না থাকলে কেন দিবেন না? তাহলে আপনি তো খামখেয়ালিপনা দেখাচ্ছেন, আপনি তো যেটা ইচ্ছে সেটা করতেছেন, তাহলে তো আপনি এরকম করলে তো হচ্ছে আপনি রাজনৈতিক দলগুলোর পথে আপনি বাধা সৃষ্টি করছেন। আমার কাছে মনে হয়েছে, আমি একটা পলিটিক্যাল পার্টি গঠন করছি, আমার কাছে মনে হয়েছে শাপলা প্রতীকটা আমার জন্য ভালো হবে, আমি মানুষের কাছে এটা নিয়ে পরিচিত হব, আমি মানুষের কাছে এটা নিয়ে কথা বলেছি, আপনি কি করলেন? এটা দিবেন না। কেন দিবেন না?
সেটা আপনি বলতে পারছেন না, বা যেই ব্যাখ্যা দিয়েছে এই ব্যাখ্যা তারা দেয়নি, এটা কোনো আইনি ভিত্তিও নেই। আমরা বলছি যদি হচ্ছে আপনার শাপলার তো বিভিন্ন ডাইমেনশন আছে, আপনি শুধুমাত্র এক ডাইমেনশনের উপর, একটা ডাইমেনশন তো আমাদের জাতীয় প্রতীক আছে, সেটা বাদ দিয়ে অন্য ডাইমেনশন দেন, আমাদের তো সমস্যা নেই। আপনি দুইটা শাপলা দেন একসাথে, ছোট বড় করে শাপলা দেন, তাহলে তো সমস্যা নেই, কিন্তু আপনি সেটাও করবেন না। কেন করবেন না আমি বলবো না, এটা ব্যাখ্যা আমরা দিব না। আমরা মূলত হচ্ছে ইস্টাবলিশমেন্টের এই যে একটা গণঅভ্যুত্থান ঘটলো, এই গণঅভ্যুত্থানটা পুরো ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে। আপনার হচ্ছে আইন শৃঙ্খলার ইস্টাবলিশমেন্ট, যারা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে মানুষের গুম খুন করেছে সেই ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সিভিল প্রশাসনের ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, মানে দুর্নীতিগ্রস্ত পুরো খামখেয়ালিপনা যারা দেখিয়েছে শেখ হাসিনার মতো, সেই পুরো খামখেয়ালিপনার বিরুদ্ধে আমাদের এই অভ্যুত্থানটা হয়েছে। আমরা এই ক্ষেত্রে যদি আমরা এখন যদি হচ্ছে তাদের এই খামখেয়ালিপনাকে আমরা ছেড়ে দিই, না বলি, প্রতিবাদ না করি, তাহলে সামনের দিকে নির্বাচন কমিশন যারা আসবে তারা এই ধরনের খামখেয়ালিপনা করতে থাকবে। মানে গণঅভ্যুত্থানের ফল পেয়েছেন কিনা, মানে সুফলটা পেয়েছেন আমরা এখন পর্যন্ত? গণঅভ্যুত্থানের সুফল আমরা কতটুকু পেয়েছি? আমরা এই খামখেয়ালিপনার কারণে শাপলা প্রতীক নিয়ে আমাদেরকে এতদিন লড়াই করতেছে, এখন আমরা প্রতীক নিয়ে মানুষের দ্বারা যাওয়ার কথা, সেই সময় আমাদেরকে এখনো প্রতীক, আমরা এই প্রতীকটা কেন পাচ্ছি না সেই ব্যাখ্যা চাইতে হচ্ছে, সেটা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। আর ধানের শীষের সাথে তো আমাদের কোনো ইয়া নেই, বিরোধিতা নেই। ধানের শীষ একটি প্রতীক হিসেবে আসছে, দেশের জনপ্রিয় একটি প্রতীক, সেটা থাকবে, সমস্যা নেই। আমরা বলতে চাচ্ছি যেহেতু হচ্ছে জাতীয় প্রতীকের একটা অংশকে আপনি ধানের শীষকে দিতে পারছেন, আপনি শাপলা দিতে সমস্যা কি? আপনি দাড়িপাল্লা দিতে পারছেন, যে হচ্ছে আমাদের আদালতের ন্যায় বিচারের প্রতীককে, দেশের সবচেয়ে বড়, আপনি সেটাকে দিতে পারছেন, যেটা মানে ওখানে তো আর কোনো প্রতীকের আর কোনো অংশ নাই, শুধু দাঁড়িপাল্লা। সেক্ষেত্রে আপনার শাপলা দিতে সমস্যা কি? এখানে বাধাটা কোথায়? শাপলা পেলে কি আপনারা ক্ষমতায় মানে ভোট বেশি পাবেন? দেখেন, ইস্যুটা সেটা না, আমি আপনাকে প্রথমেই বলছি, আমাদের ইস্যুটা হচ্ছে আমরা খামখেয়ালিপনার বিরুদ্ধে আমরা কথা বলছি। আমরা বলছি যে হচ্ছে 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে কোনো খামখেয়ালিপনা চলবে না। আপনাকে হয় লিগ্যালি ব্যাখ্যা দিয়ে বলতে হবে এই কারণে দিতে পারতেছি না, আর নয় আপনাকে এটা দিতে হবে, না দিয়ে আপনি কেন দিবেন না? আমার লিগ্যাল ব্যাখ্যা চাই, আপনি যদি না দেন সেটা আপনি দিতে পারবেন না ততক্ষণ আমাদের এটা চলবে। আপনার তো সেই ইয়া নেই, মানে সেই নৈতিক ভিত্তি নেই। আপনি সেই লিগ্যাল ব্যাখ্যা আমরা কয়েকবার চেয়েছি, আমরা কয়েকবার গিয়েছি, আমরা লিখিত ব্যাখ্যা চেয়েছি, এখন পর্যন্ত দিয়েছে আমাদেরকে? অধিকার আদায়ের জন্য আন্দোলনে, অধিকার আদায়ের জন্য আমাদের যেটা করার আমরা সেটা করে যাচ্ছি, এবং আমাদের যতটুকু করার সাধ্য আছে আমরা ততটুকু করব। বাট এটা একটা বাংলাদেশের ইতিহাসে এটা এই ঘটনাটা একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে, যে একটা নির্বাচন কমিশন একটা নতুন দলকে গণঅভ্যুত্থান পরবর্তী গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দলকে যারা নেতৃত্ব দিয়ে তারপর করেছে, তাদেরকে একটা প্রতীক বরাদ্দের ক্ষেত্রে যেই ধরনের বাধা সৃষ্টি করছে, যে ধরনের খামখেয়ালিপনা দেখিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায়, এবং এটাকে আমরা এস্টাবলিশ করব। ধন্যবাদ যদি সেটা না হয়। ধন্যবাদ আপনাকে জনাব পাপিয়া। যদি তারা ধানের শীষ বাতিলের জন্য, না সেটা নিয়ে কথা নেই, আমরা কখনো ধানের শীষ বাতিল বা অন্য কোনোটা বাতিল, আপনারা তো মানে ধানের শীষ বাতিল করতে চেয়েছেন, আমরা বলছি যদি হচ্ছে জাতীয় প্রতীকের অংশ হিসেবে, জাতীয় প্রতীকের অংশ হিসেবে যদি শাপলা না দেন, তাহলে ধানের শীষ কেন থাকবে? এটা আমরা কোশ্চেন, মানে কেন থাকবে, যদি মানে কেন থাকবে এই প্রশ্নই তারা থাকে, তাহলে সেক্ষেত্রে বিএনপির অবস্থানটা দাঁড়িপাল্লার ক্ষেত্রেও একই কোশ্চেন করছি। শুনেন, বিএনপি ধানের শীষ প্রতীকটা নতুন নিয়ে আসেনি, আর বিএনপি যেদিন ধানের শীষ পেয়েছে সেদিন এনসিপির জন্ম হয়নি, ঠিক আছে? তারপরে জন্ম হওয়ার পর যখন তারা ধানের শীষ নিয়ে প্রশ্ন তুলেছে, ধানের শীষ কোনো রাষ্ট্রীয় লোগো না, ধানের শীষ কোনো মনোগ্রামের, বিডিআর বলেন, আর্মি বলেন, স্পিকারের যে পতাকা সেখানকার লোগো কিন্তু ধানের শীষ না। তারপরে এই যে মনোগ্রামটা ইউজ করে বাহিনীরা, তাদের এখানে কিন্তু শাপলাই আছে জাতীয় হিসেবে। তো জাতীয় হিসেবে এখন জাতীয় ফল কাঁঠাল কারুর লোগো না, জাতীয় সোনালী আঁশ পাট রাষ্ট্রের কোনো জায়গার কোনো লোগো কিন্তু না, ঠিক আছে? এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে, কারণ এনসিপি অনেক মেধাবান, তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মানে শিক্ষিত শিক্ষক থেকে শুরু করে অনেক কিছুর মাথা এদের ভিতরে আছে। তাহলে যেই মাথাগুলো আছেন তাদের উদ্দেশ্যে আমি পরোক্ষভাবে, যেহেতু তারা আছেন, তাদেরকে আমি বলতে চাই যে আজকে এনসিপিকে এই শাপলা নিয়ে যে নির্বাচন কমিশনের মুখোমুখি করে দিচ্ছেন, তো এইটা কি যথার্থ হচ্ছে? আমি তো 3 মাস আগে নির্বাচন কমিশনের স্পষ্ট শুনছি যে এটা লোগো, যেটা রাষ্ট্রের লোগো, সামরিক বাহিনীর ব্যাচে যেটা ইউজ করা হয়, স্পিকারের হচ্ছে পতাকাতে যেটা আছে, জাতীয় পতাকার পাশে সে আর একটা পতাকা ইউজ করে, সেই পতাকার লোগো, সেই কারণে রাষ্ট্রীয় লোগো ব্যক্তিগত দলীয় প্রতীক হিসেবে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, এটা স্পষ্ট বক্তব্য। নির্বাচন কমিশন এখন লিখিত কেন দেয়নি, কেন ওদেরকে দেয়নি, নির্বাচন নিয়ে যে প্রশ্ন একটু যোগ করতে চাই সেক্ষেত্রে, যে আপনাদের নির্বাচনে কত শতাংশ ভোট হবে এগুলো নিয়ে কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন প্রতিষ্ঠান আপনার জরিপ করেছেন, সেক্ষেত্রে আপনাদের ভোট পূর্বের তুলনায়
কিছু অংশ কমেছে প্রতিটা জরিপেই। এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 100টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপির লিডারশিপ পুরোটাই ফেলিওর, এমন মন্তব্য তিনি করেছেন। বিএনপির জনপ্রিয়তা এখন তলানিতে। জনাব পাটোয়ারির এমন বক্তব্যের পাটোয়ারি তো 300 সিটে 400তে বিজয়ী হবে বলে এর আগে বলেছে, এবং পাটোয়ারি নিজে কত % ভোট পাবে নিজের জিনিসটাকে নিজে প্রকাশ করুক, অন্যের জিনিসে হাত দিয়ে কোনো লাভ নাই। আমি যদি 30টা সিট পাই, 32টা সিট পাই, সেটা তো জনগণ আমাকে যেটুক ভোটের মাধ্যমে দিবে সেটা আমি পাবো। আমি তো বলিনি যে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছি, কি আমি যাব। আর সমস্ত জায়গায় নির্বাচনের যে ব্যাপারটা, নির্বাচন 15 বছর দেশে নাই, মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আগ্রহ পর্যাপ্ত পরিমাণে আছে। এই জন্য আগ্রহটাকে সম্মান প্রদর্শন করা দরকার। এনসিপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে জনগণ, না জামাত ইসলামকে বসাবে, না বিএনপিকে বসাবে, এইটা নিয়ে আমি ভবিষ্যৎবাণী করতে চাই না। আর আমাদের জনপ্রিয়তা তলানিতে যদি থেকেই যায়, তাহলে এনসিপি আর জামাত ইসলামের তো আর কোনো বক্তব্য থাকার কথা না। এ তো খুশি হওয়ার কথা, মিলাদ মাহফিল করা দরকার এবং এদের উৎসব উদযাপন করা উচিত এই বক্তৃতা না দিয়ে। এই জন্য হয় কি, জনগণের জনমত নিয়ে এমন কোনো তুচ্ছতাচ্ছিল্য ভাব করা উচিত না যেটা নিজেরাই ছোট হয়ে যেতে হয়। আমি কিন্তু বলছি না যে এনসিপির জামানত বাজেয়াপ্ত হবে। আমাদের সারা বাংলাদেশের কোনো নেতাকর্মী এই ধরনের বক্তৃতা এনসিপিকে টেনে আমরা কিন্তু বলি না। জামাত ইসলাম 30 সিটে বুক হবে, এটাও কিন্তু বলছি না এই কারণে যে এখানে আওয়ামী লীগ ভোট করবে না, আওয়ামী লীগের একটা ভোটের অংশ আছে, এই ভোটটাকে বাড়ি বাড়ি জামাত চলে যাচ্ছে, তখন আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে না। আর আমি সামাজিক কারণে যদি বলি ভাই কেমন আছেন, ভালো তো, আওয়ামী লীগ পুনর্বাসন হয়ে গেল। আজকে মিডিয়ার যত কর্মীদেরকে নিয়ে জামাত ইসলাম যখন বৈঠক করে, এবার আওয়ামী লীগ মাইন্ডেড এবং আওয়ামী লীগের পক্ষে ন্যাকেটলি ভূমিকা রাখছে, তখন আমরা যখন পত্রপত্রিকায় সেই ছবিগুলো ফাঁস হয়, তখন তারা আওয়ামী লীগের পুনর্বাসনের দায় তাদেরকে কিন্তু কেউ দিচ্ছে না। এবং আওয়ামী লীগের ব্যবসায়ীকে দোসরেরা যখন তাদের সাথে বৈঠক করে তাদেরকে প্রতিষ্ঠানের মালিকানার অংশ হিসেবে দিয়ে দিচ্ছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এই দোসর, এই কথাটা কিন্তু আসছে না। এই কথাটা একচিটিয়াভাবে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র বিএনপির এগেনস্টে। আমি যারা বিএনপির এগেনস্টে কথাগুলো বলেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি আওয়ামী লীগের অপকর্মের বিচার আমরা চাচ্ছি। আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে সেই কারণে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, খারাপ যারা তারা দেশান্তর হয়েছে, কিন্তু যারা আমাদের মতোই 15 বছর তারা ভোট দিতে পারেনি, এই ভোটগুলো আপনি কি বলে দিতে পারবেন এই ভোটগুলো আমি নেব না, রাজনীতি করতে গেলে ভোটে দাঁড়ালে এই ভোটগুলি নিষিদ্ধ। তাদের ভোটও ডিসিএসপি দিছে, আমার ভোটও ডিসিএসপি দিছে, তাহলে তারা তো রেন্টাল বিদ্যুতের কুইক রেন্টালের শেয়ার হোল্ডার না, তারা তো পদ্মা সেতু দুর্নীতির টাকা তারা পায় নাই, 72,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, ওই ভোটারগুলো তো অংশ নেয় নাই। তাহলে সবাইকে এক কাতারে আপনি তুলে দিলে হবে না। ভোটের রাজনীতি আর বাংলাদেশে যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ভোটের রাজনীতিটাকে নষ্ট যে করছে, সেটার বিরুদ্ধে আমরা ঐক্যমত। সেটা ঐক্যমতের কারণে আমাদের এত আলাপ আলোচনা, এত কিছু। যার কাছে তুমি যাবা, আমি যেতে পারবো না, তোমার যাওয়া জায়েজ, আমার যাওয়া না জায়েজ, ওর যাওয়া না জায়েজ, এটা তো কোনো বিধান হতে পারে না। ধন্যবাদ আপনাকে জনাব হান্নান। তরুণ জনগোষ্ঠীর এখন মোট জনসংখ্যা প্রায় 47%। অভ্যুত্থানের পর মানুষ নতুনভাবে নেতৃত্ব দেখতে চেয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি এবং গণমাধ্যমের খবর এসেছে যে এনসিপির কিছু নেতাকর্মী নারীকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। এসব কর্মকাণ্ডের পর মানুষের সমর্থন কতটুকু আছে আপনাদের উপর বলে আপনি মনে করেন? এবং নির্বাচনে গেলে যে আপনাদের জামানত বাজেয়াপ্তের একটা কথা বলছিলেন পাপিয়াপা, এটার শঙ্কা আছে কিনা? বাজেয়াপ্ত হবে সেটা বলিনি, আমি বলছি বাজেয়াপ্ত হবে এই কথাটা বলিনি। দেখেন, হচ্ছে এনসিপি নতুন রাজনৈতিক দল, চতুর্মুখী লোকজন, বিএনপিপন্থী, জামাতপন্থী, বামপন্থী, ডানপন্থী সব ধরনের মানুষজন এনসিপিতে এসেছে। এখানে এনসিপির প্রতি মানে গুটি কয়েক লোকের প্রতি, এনসিপি যখন শুরু হয় গুটি কয়েক লোকের প্রতি মিডিয়া যে অবজারভেশনে রেখেছে, যে পরিমাণ সাফে রেখেছে ইস্টাবলিশমেন্ট, চতুর্মুখী ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এনসিপিকে লড়াই করতে হয়েছে এবং এনসিপি সেটা ধীরে ধীরে ম্যাচুরিটির মাধ্যমে সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠবে। এনসিপির কোন নেতা কাকে কি মেসেজ দিয়েছে, পার্সোনাল মেসেজ, সেটা নিয়ে মিডিয়ার যে টানা হেঁচড়া হয়েছে, অথচ ভোলাই 3 দিন 4 দিন আটকে রেখে কোনো রাজনৈতিক দলের এক নেতা কয়েকজন নেতা মিলে ধর্ষণ করেছে 3-4 দিন আটকে রেখে, সেটা নিয়ে মিডিয়া এত টানা হেঁচড়া হয়নি। মূলত কথা হচ্ছে এনসিপি চতুর্মুখী ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যখন লড়াই করতে গিয়েছে, তখন চতুর্মুখী ইস্টাবলিশমেন্ট তাদের বিরুদ্ধে লেগেছে। এই কারণে এনসিপিকে নিয়ে বিভিন্নভাবেই এনসিপিকে হেনস্থা করা হয়েছে, সেটা মিডিয়ার দিক থেকে হোক, মিলিটারির দিক থেকে হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ হোক। আমি আপনাকে বিষয়টা বলতেছি, আপনি যেটাকে ইঙ্গিত করছেন আমি সেটা নিয়েই কথা বলছি।
যে হচ্ছে আমি কোনটাকে নিয়ে ইঙ্গিত আমি জানতে চাচ্ছি যে আমি এইটাই বলতে চাচ্ছি চাঁদাবাজি তো মানে ঘটনা ঘটেছে, এটার পরিসংখ্যান কি আপনারা যত রিপোর্ট করছেন এনসিপি সেখানে দায় হচ্ছে 0.2%, 3%, তো বাকি 100% মধ্যে বাকি পার্সেন্ট গুলো কি করছে? তো এনসিপি কে কেন এত হাইলাইট? কারণ এনসিপির মধ্যে আমি বলি সাদা জামাই একটা দাগ লাগলে বেশি দেখা যায়। এনসিপির যে ইস্যুটা হয়েছে এটা সারা দেশে ঘুরে আসেন, এনসিপির জনপ্রিয়তা কমনায় বাড়তেছে। যারাই মানুষের ধারে যেতে পারছে সেখানেই এনসিপি জনপ্রিয়তা পারছে। আপনি আমার এলাকা থেকে ঘুরে আসেন, আমিও ঘুরে আসলাম, আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন এনসিপির জনপ্রিয়তা কম, এনসিপির জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। এনসিপি প্রতিষ্ঠার 6 মাসের মাথায় বা 7 মাসের মাথায় এনসিপির যদি আপনাদের ইয়াতে যদি জনপ্রিয়তা 6% দেখেন, এটা অনেক। জামাতে ইসলামের জনপ্রিয়তা তো আপনারা প্রতিষ্ঠার 50 বছর পরে 5%, 6%, 7%, 8% দেখা গিয়েছে। এই 2001 সালে 1996 সালে কত পার্সেন্ট জামাত ভোট পেয়েছে? 96 সালে। সুতরাং এনসিপিকে নিয়ে তাহাই উদ্দেশ্য করার দরকার নেই। এনসিপি সবচেয়ে বড় এনসিপির শক্তি হচ্ছে এনসিপিকে নিয়ে চতুর্মুখী সমালোচনা হচ্ছে, চতুর্দিক থেকে এনসিপি চাপে আছে, তার মানে এনসিপি সঠিক পথে আছে। এনসিপির লড়াইটা এনসিপি কারো দিকে একমুখী হয়ে যায়নি। বা আগের কোনো এস্টাবলিশমেন্টের সাথে এনসিপি এখনো মানে আজ পর্যন্ত এনসিপি আগের কোনো এস্টাবলিশমেন্টের সাথে সমঝোতায় যায়নি, যার কারণে এনসিপিকে চতুর্দিক থেকে চাপে রাখা হয়েছে। এবং এই চাপ যদি এনসিপি কাটিয়ে উঠতে পারে, এনসিপি আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে। নির্বাচনের আগে এই চাপ কাটিয়ে উঠতে পারবেন কিনা? এই নির্বাচনের আগে সব চাপ কাটিয়ে উঠা যাবে এটা তো সম্ভব না। আপনি কেন একটা 6 মাসের বাচ্চারা 7 মাসের বাচ্চাকে মনে করেন যে একেবারে আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবো, সব চাপ কাটিয়ে ওঠে? এ ধারণা করার তো দরকার নেই। আপনি এখন বলেন যে হচ্ছে এই এনসিপি সাংগঠনিকভাবে কত বাচ্চা, এদের হাত ধরেই তো আমরা নতুন, এদের হাত ধরে অভ্যুত্থান হয়েছে। পলিটিক্যাল পার্টিটা নতুন এবং পার্টি রাজনীতিতে তারা নতুন। আপনার এটা বুঝতে হবে। মানুষের দ্বারা যাওয়ার সিস্টেমও তারা এখন শিখতেছে, মানে মানুষের ঘরে ঘরে যাওয়ার কি সিস্টেম, কোন প্রক্রিয়ায় গিয়ে যেতে হবে সেটাও এখন শিখতেছে। আমাদের শিখার পালা, শিখতে দেন না। আচ্ছা, আপনি আমরা 2 বছর শিখি, 5 বছর শিখি, তারপরে সময় মানে শিখার সময় পার করছেন, তাহলে দেশের নেতৃত্ব দিতে পারবেন তো? অবশ্যই পারবো। শুনেন, ছাত্ররা দেশের নেতৃত্ব দিয়েছে এমন অহরহ উদাহরণ রয়েছে এবং সেই দেশগুলো ভালো মানে দেশ চালানো অল্প বয়সে অনেক আমি জটিল একটা বিষয়। দেশ চালানো অনেক জটিল একটা বিষয়। আমরা যখন ছোটবেলায় যখন সাইকেল শিখতে চাইতাম তখন বলতো সাইকেল চালানো অনেক জটিল বিষয়, এরপর বাইক চালানো শিখতে গেলে এটা অনেক জটিল বিষয়। আমি একটা এক্সাম্পল বলতে, আপনি যখন হচ্ছে নতুন কেউ আসতে যাবে তখন আপনি বলতেন যে অনেক জটিল বিষয়। বেগম জিয়া যখন হচ্ছে 91-তে ক্ষমতায় যাচ্ছে, বেগম জিয়া রাষ্ট্র চালাতে পারবে না, অথচ বেগম জিয়ার সেই 5 বছর সবচেয়ে ভালো রাষ্ট্র চালিয়েছেন। এবং 91 বন্যার পরে 92-93 সালে বৈদেশিক যত সহযোগিতা আসছে, বাংলাদেশের একমাত্র বৈদেশিক সহযোগিতা নিয়ে কোনো কোশ্চেন উঠায় তখন বেগম জিয়া, সে এমন বেগম জিয়া করছে না। আন্ডার মেট্রিক বলে কত ধরনের শেখ হাসিনা টিটকারি করছে, ইয়া করছে, বেগম জিয়া সবকিছু কাটিয়ে এখন দেশের বুকে মানে দেশের মানুষের কাছে সবচেয়ে সম্মানজনক অবস্থায় আছে না। সুতরাং এই ধরনের কথা সমালোচকরা বলবে। আপনি যাদেরকে যত বেশি মানে মনে করেন যে তাদের সামর্থ্য যত কম, দেখবেন যে তারা তার চাইতে বেশি দেখিয়ে দিয়েছে ইনশাআল্লাহ, এবং তার চাইতে বেশি পারতেছে। এর জন্য এই জায়গায় দরকার হচ্ছে নিজের কাছে নিজের দায়বদ্ধতা, দেশের কাছে দায়বদ্ধতা। আমি মনে করি দেশের মানুষের কাছে, এই মানচিত্রের কাছে, এই পতাকার কাছে এনসিপির চাইতে সবচাইতে বেশি দায়বদ্ধ এই জেনারেশনে, সবচাইতে বেশি দায়বদ্ধ এনসিপির চাইতে আর কেউ নাই। এবং যেহেতু মানুষের কাছে দায়বদ্ধ থেকে যারা রাজনীতি করবে, আগাইয়া নিবে, অনেক কিছু আসবে, অনেক মানে হচ্ছে জোয়ারের পথে অনেক কিছু আলাদা হবে। অনেকে থাকবে, অনেকে চলে যাবে, বাট এনসিপি দাঁড়াবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসবো আমি আপনার কাছে আরো একবার। জনাব পাপি, আপনি তো বলছিলেন যে আপনারা কিছু করলে মানুষের সাথে হেসে কথা বললে মানুষ ভাবে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন। এনসিপির এক শীর্ষ নেতা বলেছেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে, এখনো কি চলে? এইটা যে বলেছে সুনির্দিষ্টভাবে তাকে বলতে হবে। হয় কি, যেমন হান্নান মাসুদ যে এলাকায় ভোট করে তার একটা দৃষ্টান্তে সে একটা বলল। তারপরে ওই যে সাদ্দাম নাকি আর একটা ছেলে আছে, ভদ্রলোক, ওর নাম কি, হাসনাত আব্দুল্লাহ এরকম একটা বক্তব্য তার কুমিল্লাতে ওখানে দিচ্ছে যে বিএনপির আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে। তো তার সাথে পরে আমি একটা টক শোয়ে গেছিলাম, ভাইয়া ওই আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে যে বললো, এটা গোটা রাষ্ট্র হয়ে গেল যে আমরা আওয়ামী লীগের টাকায় চলছি, এটা কাকে উদ্দেশ্য করে বলছিলাম? তো বলে যে আপু একটা মনোনয়ন প্রত্যাশী। আমি যে তার কি কোনো পোস্ট আছে? তো বলে না। তো তাহলে বিএনপি কেন ধরলা? তো বলে ধানের শীষের যেহেতু মনোনয়ন প্রত্যাশী সেই কারণে। এখন মনোনয়ন প্রত্যাশী আমি বিএনপির পাপিয়া, সারা জীবন ছাত্রদল করে 81 সাল থেকে মহিলা দল বিএনপির সাথে এখন আমি সরাসরি সংশ্লিষ্ট। এখন আমিও ধরেন একটা মনোনয়ন প্রত্যাশী, আর কেন্দ্র থেকে প্রমোটও অনেকে মনোনয়ন প্রত্যাশী, আবার দলের সাথে সম্পৃক্ত না এমনও অনেকে মনোনয়ন প্রত্যাশী। এখন আমার কাছ থেকে যে ম্যাচুরিটি, আমার কাছ থেকে যে প্রজ্ঞা, আমার যে অভিজ্ঞতার আলোকে আমি যেভাবে গণসংযোগী বলেন কি ভোটের মেরুকরণটা আমি যেভাবে তৈরি করব, যে আমার দলই করে না কিন্তু নমিনেশন মনোনয়ন প্রত্যাশী হয়,
তার আচরণ তো এক হবে না। এখন আওয়ামী লীগালারা অনুপ্রবেশকারী, অনুপ্রবেশ তো আপনার যুগের পর যুগ ছিলই। এই যে জামাত আওয়ামী লীগে অনুপ্রবেশ করে 15 বছর থেকেছে, আবার জামাত আওয়ামী লীগের আলাদা বিরুদ্ধেও আবার নিচে নিচে গোপনে গোপনে তলে তলে কাজ করারও চেষ্টা করে তবা পড়ায় নিয়ে আসছে, তবা পড়ায় আনছে। আবার এদেরকে বলে যে তাদের মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলাম, এরা কোনো মাস্টার মাইন্ড না। অথচ জামাতের প্রকাশ্যে ছাত্র শিবির করার ছেলেরা যে এইগুলোর ভিতরে আছে এরকম আমি দেখিনি। হ্যাঁ, তা এখন এইখানে আওয়ামী লীগ কারোর টাকায় কেউ চলে না, যার মতো তাকেই দল চালাতে হয়। যারা এক একটা এলাকায় একটা ঘটনা, ওই যে মনোনয়ন প্রত্যাশী বিএনপির, কিন্তু সে দল করে না, দলের কোনো সদস্য পদ নাই, বলে দিল, কিন্তু ঢালাওভাবে যখন বলে দিল এটা তখন একটা রাষ্ট্রীয়ভাবে চলে আসলো, পত্রপত্রিকাতে নিউজ হয়ে গেল, টক শোতে এসে আমাকে উত্তর দিতে হচ্ছে। আমি কারোর টাকায় চলি না, আমার টাকাও কেউ চলে না, আমি আমার টাকায় চলি, আমার টাকা দিয়ে আমি সংগঠন করি। এবং এটা ছাত্র জীবন থেকে এতটুকু করে বাবা যে টাকা পাঠাতো সেইখান থেকে বাঁচায় বাঁচায় সংগঠন করতাম। যখন যোগান দিতে পারতাম না, কানের একটা রিং ছিল, হাতে একটা আংটি ছিল, সেটা বিক্রি করে আমি পাপিয়া দল করছি। তাহলে আমাকে আজকে এই কথাটা শুনতে, উত্তর দিতে আমার হৃদয়টা কত কষ্ট পায় আপনি চিন্তা করেন। যে এই যে 1.5 বছরে